তো জ্যোতি চিহ্ন, তো দেখা একটা জিনিস, মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে, কম বেশি থামা। এক নম্বর, যখন মুখের কথাগুলোকে লিখতে চাই লিখিত রূপ, কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে কি বলে? জ্যোতি চিহ্ন। বক্তব্যকে স্পষ্ট করতে, যেখানে এটা খুব ইম্পর্টেন্ট, বক্তব্যকে স্পষ্ট করতে, এটা এভাবে দাগাবা, কিছু চিহ্ন ব্যবহার করা হয়। জ্যোতি চিহ্নর আরেক নাম কি? বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন, তিনটা নাম। ওকে, আমাদের বইয়ে মোট 13টি জ্যোতি চিহ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। বইয়ে কিন্তু কয়টা? 13টির কথা বলা হয়েছে। কিন্তু আসলে বইয়ে 13টি আলোচনা করা হলেও বর্তমানে জ্যোতি চিহ্ন আমরা 14টি কাউন্ট করব। বর্তমানে জ্যোতি চিহ্ন 14টি কাউন্ট করব। আবার বাংলা একাডেমি 16টা বলছে, কিন্তু তোমাদের জন্য 14টি। কিন্তু যদি প্রশ্ন আসে এরকম যে টেক্সট বইয়ে বা তোমাদের বইয়ে কয় ধরনের জ্যোতি চিহ্ন আলোচনা করা হয়েছে, সেটা 13টি, কিন্তু জ্যোতি চিহ্ন নর্মালি আমরা 14টা ধরবো। এবার যে প্রশ্নটা আর কি প্রায় আসে সেটা হচ্ছে, কোন জ্যোতি চিহ্নের জন্য আমরা কতটুকু থামবো, তাই না? এখানে দেওয়া আছে দাড়ি, জিজ্ঞাসা, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ, যে কোলন সাথে ড্যাশ, এটা শুধুমাত্র ড্যাশ, ড্যাশটা একটু লম্বা। তো এই 6টার জন্য আমরা 1 সেকেন্ড দাঁড়াবো, 1 সেকেন্ড। এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে এটা মনে রাখবো। মনে করো কোলন ড্যাশ, কি বলতেছে? কোলন ড্যাশ, 1 সেকেন্ড দাঁড়াবি। এই যে 1 সেকেন্ড দাঁড়াবো কাদের জন্য? কোলন ড্যাশ, 1 সেকেন্ড দাঁড়াবি। এখানে এই কোলনের জন্য কোলন। ওকে, কোলন হচ্ছে এরকম। আবার কোলন ড্যাশ, দুইটা মিলে কি? কোলন ড্যাশ। আর ড্যাশ তো আমরা জানি এরকম লম্বা। 1 সেকেন্ড দাঁড়াবি, যে দাঁড়া, দাঁড়া থেকে কি? দাড়ি, বিতে কি? বিস্ময়, এক্সক্লেমেটরি চিহ্ন। আর এটা তো কোয়েশ্চেন, জিজ্ঞাসা। অর্থাৎ এই 6টা যদি চিহ্নের জন্য আমরা কত সেকেন্ড দাঁড়াবো? 1 সেকেন্ড। এরপরে আসতেছে, দেখো, একটা এগুলো শর্ট টেকনিকে মনে রাখতে হবে। ইলেক বলে, ইলেক মনে করে একটা ছেলে বলতেছে, ইলেক বলে হাইফেন ভাই, ব্র্যাকেটে থামার দরকার নাই। ইলেক বলে হাইফেন ভাই, ব্র্যাকেটে থামার দরকার নাই। এই যে একটা ছন্দ মতো মুখস্থ করে ফেলবা। ইলেক বলে হাইফেন ভাই, ব্র্যাকেটে থামার দরকার নাই। অর্থাৎ থামার দরকার নেই কোন কোন বিরতি চিহ্ন বা জ্যোতি চিহ্ন থামার প্রয়োজন নেই। পরীক্ষা আসবে থামার দরকার নেই বা প্রয়োজন নেই কোনগুলোতে। কি কি? ইলেক, হাইফেন, ব্র্যাকেট। ইলেক, হাইফেন, ব্র্যাকেট, এই তিনটায় কোনো থামার দরকার নাই। এরপরে দেখো যে আরেকটা হচ্ছে, আরো যেগুলো আছে, যেমন এক বলার সময়, মানে এক বলতে যতটুকু সময় লাগে, মানে এক বললাম কতটুকু সময় লাগলো, ঠিক সেম সময়টা লাগবে হচ্ছে আমাদের কমাতে, খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে উদ্ধরণ চিহ্ন, কমা আর উদ্ধরণ চিহ্নতে আমাদের এক বলার সময়ের যতটুকু ততটুকু দরকার। এই জন্য আমরা এটাকে টেকনিক্যালি মনে রাখবো এরকম, ক্ষমা করে উদ্ধার করুন। যে ক্ষমা থেকে মনে রাখবা কমা, আর উদ্ধার থেকে মনে রাখবা উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন কিন্তু আবার দুইটা, তাই না? ন্যারেশনে আমরা যেটা দেখি যে 66, 99 এরকম, প্রথমে এরকম 6-এর মতো, পরে 9-9-এর মতো। এই একটা, আরেক রকম আছে জাস্ট একটা একটা, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। এটা মনে রাখবা, ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। মুখস্থ করতে হবে, ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। সেমিকোলনের সময় দ্বিগুণ বলতে বোঝাচ্ছে যে আমরা এক বলতে যে সময় লাগে তার দ্বিগুণ সময় লাগবে, ডাবল টাইম। এই জন্য সেমিকোলনের কত সময় লাগে? সেমিকোলনের সময় দ্বিগুণ। তার মানে সেমিকোলন আমরা এইভাবে মনে রাখতে পারি, সেমি ডাবল খাট বলে না, যে খাটে দুইজন শোয়া যায়, সেমি ডাবল। এখান থেকে সেমি থেকে আমরা মনে রাখতে পারি যে দ্বিগুণ সময় লাগবে আমাদের। ওকে, তাহলে এই ছন্দটা মনে রাখবা, ক্ষমা করে উদ্ধার করুন। এখানে এক বলার সময় কতটুকু? ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। এভাবে আমরা এটা মনে রাখবো। এবার আমরা আরো কিছু টপিক দেখবো, যে আমাদের যে জ্যোতি চিহ্ন, এটা কে প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি কিন্তু, তার প্রথম একটা বই ছিল যে বেতাল পঞ্চবিংশতি, এই বইয়েই সর্বপ্রথম জ্যোতি চিহ্নটা সে ইউজ করে। এর আগে কিন্তু কোনো বইয়ে দাড়ি, কমা এগুলা কিছুই ছিল না। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই এটা আসলে প্রবর্তন করেন। আর আরেকটা এটা খুব ইম্পর্টেন্ট, যে জ্যোতি চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? পরীক্ষাটা অনেকবার আসে, জ্যোতি চিহ্ন বাক্যতত্ত্বে কি আলোচনা করা হয়? কোন তত্ত্বে? বাক্যতত্ত্বে। কেন? কারণ জ্যোতি চিহ্ন তো আসলে একটা সেন্টেন্স, একটা বাক্যের শেষে বা মাঝে, বাক্যতেই আসলে ইউজ করা হয়। কেন? দাড়ি, কমা,
কোশ্চেন, এগুলো তো বাক্যে ইউজ করা হয়, এই জন্য জ্যোতি চিহ্নটা মূলত বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। তারপর পূর্ণ বাক্যের শেষে, মানে পুরো একটা বাক্যের শেষে বসে কোন কোন জ্যোতি চিহ্ন, এটা 4টা বলছে, অনেকে বইতে 3টাও দেওয়া আছে। একটা হচ্ছে দাড়ি, একটা এক্সক্লেমেশন, এইটা বিস্ময়, আর একটা প্রশ্নবোধক। আর ডবল দাড়িটা অনেক সময় আগে কবিতায় থাকতো, এখন আর তেমন দেখা যায় না। আর জ্যোতি চিহ্ন ইংরেজি ভাষা থেকে আসছে, বাক্যের মাঝে বসে 7টা। এগুলো অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা, এগুলো আবার বেশি ইম্পর্টেন্ট। এগুলা বিভিন্ন পরীক্ষায় বা এসএসসি পরীক্ষাতে আসে, যে কমার আসলে কমা, সেমিকোলন, দাড়ি, ইলেক, হাইফেন, এগুলো কিন্তু ইংরেজি শব্দ। ইলেক, হাইফেন, কমা, সেমিকোলন, এগুলো সব ইংরেজি থেকে আসছে, কিন্তু এগুলো তো বাংলা নাম আছে। কমার বাংলা নাম কিন্তু পরীক্ষায় এর আগেও অনেকবার আসছে, যে কমার আসলে অর্থটা কি বা বাংলা অর্থটা কি। এটা হচ্ছে পাদচ্ছেদ। কমা হচ্ছে কি পাদচ্ছেদ। পাদ মানে কি পা মনে করো, তো কমাটা তো নিচেই বসে, কমাটা সবসময় নিচে থাকে, এই জন্য এটাকে আমরা বলতে পারি পা, পাদচ্ছেদ। আর সেমিকোলনকে বলবো আমরা অর্ধচ্ছেদ। সেমিকোলনকে কি বলবো? অর্ধচ্ছেদ বলবো। এরপরে হচ্ছে দাড়ি। দাড়িটা পুরাটা, যে উপর থেকে নিচে পর্যন্ত পুরাটাই লিখি, তাই আমরা এটাকে বলবো পূর্ণচ্ছেদ। আর ইলেককে বলা হয় লোপ চিহ্ন। ইলেককে বলা হয় লোপ চিহ্ন। হাইফেনকে বলা হয় সংযোগ চিহ্ন, কারণ হাইফেন দিয়ে 2টা ওয়ার্ডকে সংযোগ করা হয়, এই জন্য হাইফেনকে বলা হয় সংযোগ চিহ্ন। এইগুলা একটু নোট ডাউন করা বা মুখস্থ করা, মনে রাখা। ওকে। আমাদের আরেকটা আলোচনা আছে, যে বিন্দু, তাই না? বিন্দুটা আছে, তো এই বিন্দুটা আসলে একটা জ্যোতি চিহ্ন, বাট এটাতে কিন্তু কোনো থামার দরকার পড়ে না। যেমন আমরা অনেক সময় লিখি না মোহাম্মদ অমুক তমুক, নাম লিখি মোহাম্মদকে সংক্ষেপে আমরা এরকম লিখি, কিন্তু এটা কিন্তু ভুল। কারণ এটা তো আমাদের কি বিসর্গ, তাই তো বিসর্গের উচ্চারণ লাস্টে কি হয়? হয়। এটা তো মোহ হওয়ার কথা, মোহ। কিন্তু আসলেও সঠিক হবে কি ময়কার দিয়ে বর্ণ সংক্ষেপ। যেমন আমরা এমবিবিএস কিভাবে লিখি? MBBS, এখানে তো আমরা এরকম ডট দিয়ে লিখি, তাই না? তো এই শব্দ সংক্ষেপের ক্ষেত্রে আমরা কিন্তু ফুল স্টপ বা ডট দিয়ে লিখি, তো এখানে বর্ণ সংক্ষেপ, এটাতেও আমরা কিন্তু এরকম ডট দিব। ডাক্তার বানানো কিন্তু এই যে এরকম হবে, একটা ডট দিতে হবে, এইটা সঠিক। কিন্তু আমরা যদি লিখি ডাক্তার এরকম, তাহলে কিন্তু এটা ভুল। অনেক ফার্মেসির দোকানে দেখা এইভাবে লেখা আছে, এটা কিন্তু ভুল লেখা। আচ্ছা, আমরা যদি দাড়িটা দেখি, দাড়িটা ইউজ করা হয় কি বাক্যের সমাপ্তি, মানে বাক্য শেষ হয়ে গেলে তো দাড়ি ইউজ করি। আর কমাটা কি সামান্য বিরতি, পরীক্ষায় কিন্তু এটা আসছে। সামান্য বিরতির জন্য কোন যদি চিহ্ন ইউজ করা হয়? এটা হচ্ছে কমা, সামান্য বিরতি। এছাড়াও শব্দ, 2টা শব্দ, 2-3টা শব্দ বা বর্গ, অধীন বাক্য কোনগুলা? জটিল বাক্য, কমপ্লেক্স। ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্সে কি কমা থাকে, তার মানে আমাদের বাংলায় যে কমপ্লেক্স যে বাক্যগুলো আছে ওগুলাতেও কিন্তু আমরা কমা দিব। যেমন নিবিড় অধ্যাবসায়, নিবিড় অধ্যাবসায় কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকবে। কাল তুমি যাকে দেখেছো, দেখো এই যে একটা ক্লজ আর কি, কাল তুমি যাকে দেখেছো তিনি আমার বাবা, 2টা সেন্টেন্সকে কমা দিয়ে কিন্তু যুক্ত করা হয়েছে। তো কমাটা কিন্তু সামান্য বিরতি হবে, এবং শব্দবর্গ বা অধীন বাক্য, জটিল বাক্যকে আলাদা করার জন্য কমাটা ইউজ করা হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট, সম্বোধন পদে, সম্বোধন মানে কি? কাউকে ডাকতে গেলে, কাউকে কোনো নামে ডাকা, এটা হচ্ছে সম্বোধন করা। তো এই ক্ষেত্রে এরপরে কিন্তু কমা বসে। যেমন সুজন, দেখ তো কে এসেছে। এই সুজন বলে আমরা একটু থামি না, তার মানে সুজনের পরে কি হবে? কমা হবে। এরকম কারোর নাম বা কাউকে কোনো কিছু ডাক দেওয়া, এরকম সম্বোধন করা হলে তারপরে কমা বসে। এটা কিন্তু পরীক্ষায় আসছিল। এরপরে হচ্ছে আমরা সেমিকলনটা কোথায় ইউজ করা হয়? সেমিকলন হচ্ছে স্বাধীন বাক্য হবে, কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এবং মনে করো যে সকল অব্যয় অ্যান্ড বাট অর অর্থাৎ যৌগিক বাক্য এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি, একটু টেকনিক্যালি খেয়াল রাখতে হবে। অ্যান্ড বাট অর এর পরিবর্তে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি উদাহরণগুলো দেখি, সোহাগ ক্রিকেট পছন্দ করে এবং আমি ফুটবল পছন্দ করি, এবং এর পরিবর্তে কিন্তু সেমিকলন ইউজ করা হয়েছে। এরপরে আছে কি, আহ, তিনি পড়ছেন বিজ্ঞান কিন্তু পেশা ব্যাংকার আর নেশা সাহিত্য চর্চা, মানে সে একটা পড়ে আবার আরেকটা করে, আবার তার নেশা আলাদা। এখানে কিন্তুর পরিবর্তে আমরা সেমিকলন ইউজ করছি। হাইফেন একাধিক পদকে, মানে একাধিক ওয়ার্ডকে যুক্ত করার জন্য, জাস্ট ওয়ার্ড। দেখুন মা বাবা, এই যে মাঝখানে একটা হাইফেন।
জাতি, ধর্ম, বর্ণ, যে মাঝখানে হাইফেন। আর বইয়ে যা আছে এর বাইরে খুব একটা পড়ার দরকার নাই, এখানে যা আছে বইয়ে যা আছে এতটুকু পড়লেই হবে। এরপরে কি আছে ড্যাশ। ড্যাশটা কিন্তু দেখো হাইফেন যতটুকু তার ডাবল, একটু বড়। তো হাইফেন যদি ওয়ার্ডকে কানেক্ট করে তাহলে ড্যাশ কি দুইটা বাক্যকে কানেক্ট করবে। অর্থাৎ দেখো একটা এই যে একাধিক বাক্যকে যুক্ত করতে। ওই লোকটি যিনি গতকাল এসেছিলেন তিনি আমার মামা। দেখো এখানে তিনটা বাক্যকে কানেক্ট করা হয়েছে ড্যাশ দিয়ে। এছাড়াও ড্যাশ কিন্তু তোমার অনেক সময় যে শব্দের মাঝখানে যেরকম ড্যাশ, এটা যদি মিসিং থাকে ওইখানে ড্যাশ ইউজ করা হয়, তবে এই ড্যাশের ওই ড্যাশ একটু আলাদা। এরপরে আছে কোলন। কোলন কোথায় ইউজ করা হয় দেখো, কোলনটা দিয়ে পরীক্ষা আসছে, এই যে এটা একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন বসবে। একটা অপূর্ণ বাক্য মানে কি, যে বাক্যটা কমপ্লিট না, তো ওই বাক্যটা কমপ্লিট হয়নি কিন্তু আমরা আরেকটা বাক্য আনতেছি। আবার কোনো কিছুর ব্যাখ্যা দিতে গেলে বা উদাহরণ দিতে গেলে কোলন প্রয়োজন হয়। যেমন এইটা দেখো, সবার সিদ্ধান্ত হলো কোলন। সবার সিদ্ধান্তটা কি হলো, এটার ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাটা কি, প্রতি মাসে সব সদস্যকে চাঁদা দিতে হবে। প্রতি মাসে সব সদস্যকে কি চাঁদা দিতে হবে, এটা হচ্ছে সবার সিদ্ধান্তটা ওরা ব্যাখ্যা করলো। তাহলে ব্যাখ্যা করতে গেলে এই কোলনটা ইউজ করা হয়। আবার উদাহরণ দিতে গেলে যে মনে করো যে এরকম আছে না, দেখো উদ্ধার চিহ্ন, খেয়াল রাখতে হবে উদ্ধার চিহ্ন আবার উদ্ধৃত চিহ্নও বলে, এবং এটা দুই প্রকার। এটা পরীক্ষা আসছিল যে উদ্ধৃত চিহ্ন বা উদ্ধার চিহ্ন কত ধরনের, একটা হচ্ছে একক আর একটা দ্বৈত। যে একটা যেটা থাকে সেটা একক, ডাবল থাকলে দ্বৈত। যেমন যে আমরা যে ন্যারেশনে যেটা করি, তাই না, ন্যারেশনে বক্তার উক্তিটাকে এই যে ডাবল দ্বৈতটার ভিতরে রাখা হয়। আর এগুলা বাদে নর্মাল কোনো ওয়ার্ড বা কোনো একটা কথা ওইটা সম্পর্কে একটাতে দিলেই হবে, কিন্তু কারোর মুখের কথাটা যখন উল্লেখ করা হয় ন্যারেশনের মতো, তখন কিন্তু এই যে এই দ্বৈতটা দিতে হবে। আর বন্ধনীটা কোথায় আসে খেয়াল রেখো, বন্ধনীটা হচ্ছে অতিরিক্ত তথ্য উপস্থাপন। পরীক্ষায় কিন্তু এটা আসছিল, অতিরিক্ত কোন একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গেলে। আর কাল নির্দেশ মানে কোনো একটা সময়, যেমন এই দেখো তিনি বাংলা ভাষার বিবর্তন, বিবর্তন সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য, কিসের বিবর্তন, চর্যাপদের সময় থেকে পরবর্তী, এই টপিকটা নিয়ে আলোচনা করবেন। তারপরে কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 বিদ্রোহী কবি হিসাবে পরিচিত। দেখো এই যে একটা ব্র্যাকেটটা কখন ইউজ করা হয়েছে, একটা কাল, কাল মানে কি, কাল অর্থ সময়, একটা সময়কে সে রেফার করছে। আবার কাজী নজরুল ইসলাম কি ছিল, বিদ্রোহী কবি, এই যে এটা কিন্তু এই উদ্ধৃতির ভিতরে রাখা হয়েছে এবং একক উদ্ধৃত। আর এরপরে তো আমরা বলছিলামই যে বিন্দুটা আসলে কোথায় ইউজ হবে। বিন্দুটা হচ্ছে শব্দ সংক্ষেপ, একটু আগে বললাম শব্দ সংক্ষেপ। এই যে ডক্টর, ডক্টর ডাক্তার, এখানে কিন্তু আমরা বিসর্গ দিলে হবে না। আর হচ্ছে একটা যেটা ইম্পর্টেন্ট, এটা আসছিল ক্রম নির্দেশ, ঠিক আছে। ক্রম নির্দেশটা খেয়াল করবে, 1 2 3 4 মানে কোনো একটা টপিক 1 2 3 4, ক্রম, ক্রম সংখ্যা যেগুলা, এগুলার পরে আমরা এটা ইউজ করব। আর ত্রিবিন্দু হচ্ছে কোনো অংশ বাদ দিতে চাইলে। আচ্ছা এখানে আছে জ্যোতি চিহ্নের অপর নাম কি। জ্যোতি চিহ্ন অপর নাম আমরা কি পড়ছি, বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, বিস্ময় চিহ্ন। তো এটা তো ঠিক আছে, কিন্তু জ্যোতি চিহ্ন তো অপর নাম এটা না, তাই ক আর খ উভয় হবে। এরপর আমরা যদি দেখি যে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কি বলে, জ্যোতি চিহ্ন, বিরতি চিহ্ন, বিরাম চিহ্ন নাকি সবগুলোই, এটা কিন্তু সবগুলোই হবে। সামান্য বিরতি নির্দেশ করে, সামান্য বিরতি, কমা। যে পাঠ্য বইয়ে কতগুলো জ্যোতি চিহ্ন আলোচনা করা হয়েছে, 13টি, কিন্তু জ্যোতি চিহ্ন কয়টি, জ্যোতি চিহ্ন কিন্তু টোটাল 14টি। বাক্যের শেষে যে জ্যোতি চিহ্ন বসে, বাক্যের শেষে কে বসে, দাড়ি নাকি বিস্ময় চিহ্ন নাকি প্রশ্ন চিহ্ন নাকি সবগুলোই, সবগুলোই হবে। উদ্ধার চিহ্ন কত প্রকার, উদ্ধার চিহ্ন তো দুই ধরনের, তো একটা হচ্ছে এরকম ডাবল ডাবল আর একটা এরকম সিঙ্গেল। ওকে, এরপরে আছে বন্ধনী কত প্রকার, বন্ধনী কি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 3 প্রকার। এরপরে আছে যেটা যে জ্যোতি চিহ্নর অপর নাম আছে কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা। তো এইখানে কোন জ্যোতি চিহ্ন বসবে, কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা। তো কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা,
তো এখানে দেখো যে দুইটা কথা বলতেছে, একটা তিনি আমার বাবা, কাল তুমি যাকে দেখেছো। তো দুইটা বাক্য যে জটিল বাক্য, তো এটা কমা দিয়ে আসলে পূর্ণ করতে হবে, এখানে কমা দিতে হবে। এরপরে যদি দেখো রনি দেখ তো কে এসেছে, রনি দেখ তো কে এসেছে, এখানে কিন্তু প্রশ্ন করা হয়নি, রনিকে বলতেছে দেখো তো কে এসেছে। হ্যাঁ, তো এটা কিন্তু লাস্টে কী হবে, বাক্যের শেষে কী হবে, এটা দাঁড়িয়ে হবে। এরপরে হচ্ছে তিনি পড়েছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার, আর নেশা সাহিত্য চর্চা। তো এই ক্ষেত্রে আসলে এগুলো পরে বিজ্ঞান ব্যাংকারের পরে কী হবে, সেমিকোলন হবে। আর বাংলাদেশ দল জয়লাভ করেছে, দেখো এটা একটা আলাদা কথা, বাংলাদেশ দল জয়লাভ করেছে। আবার আলাদা একটা কথা কি, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বাসিত। দুইটা পুরো আলাদা সেন্টেন্স, এই ক্ষেত্রে মাঝে তাহলে কি হবে, ড্যাশ হবে। দুইটা পুরো পূর্ণ সেন্টেন্সের মাঝে ড্যাশ দিয়ে এটা কানেক্ট করতে হয়। প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তির ইংরেজি কি, যে ন্যারেশন আর কি, ডিরেক্ট ন্যারেশন। তো ডিরেক্টে আমরা কি করব, ঘ দ্বৈত উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়। উদ্ধার চিহ্ন কোনটা, ডিরেক্ট ন্যারেশনে, উক্তিতে দুইটা, অর্থাৎ দ্বৈত। তিনি রেগে গিয়ে বললেন তার মানে তুমি একটা, এটা কি হবে, এটা বইয়ে সরাসরি আছে ত্রিবিন্দু, এই বাকি অংশটা বলেন আর কি। কমার আরেক নাম কি, যেটা দেখছো বোর্ডে আসছে, কমার আরেক নাম কি, কমার আরেক নাম হচ্ছে পাদচ্ছেদ। যে পা, পাদবন্ধন আছে, বন্ধন না কিন্তু, পাদচ্ছেদ, যে এটা ইম্পর্টেন্ট। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে, বাড়ি বা রাস্তার নম্বর, কমা, কমা বসে। সম্বোধন পদের পরে, এটা বসে সম্বোধন পর, কাউকে ডাকলে ডাকার পরে কি কমা বসে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন, সমাসবদ্ধ পদে কতবার বোর্ডে আসছে, এটা হচ্ছে হাইফেন। যে মা বাবা, মা বাবা কিন্তু সমাসবদ্ধ শব্দ, মা ও বাবা, মা বাবা আমরা কি লিখি, হাইফেন দিয়ে লিখি। যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোনটা হবে, ড্যাশ। যৌগিক বাক্য কি হবে, ড্যাশ হবে। মিশ্র বাক্য কি, ড্যাশ হবে। শুধুমাত্র জটিল বাক্য কমা হবে, আর যৌগিক বাক্য মিশ্র বাক্য হচ্ছে ড্যাশ হবে। বিরাম চিহ্ন কেন ব্যবহার করা হয়, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য, বাক্যের অর্থটা স্পষ্ট, সৌন্দর্য, অলঙ্কৃত, সংকোচন এগুলোর জন্য না। কোন জ্যোতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি থামতে হয়, সবচেয়ে বেশি, যে সেমি ডাবল খাট, সেমিকোলন বলছিলাম, সেমিকোলনের সময় দ্বিগুণ, সেমিকোলনের সময় দ্বিগুণ, ওই টেকনিক থেকে কিন্তু একটা সেমিকোলন হবে। কোন জ্যোতি চিহ্নে এক বলার দ্বিগুণ সময়, যে সেমিকোলন। তারপরে আছে কোন জ্যোতি চিহ্নে প্রয়োগে থামার প্রয়োজন নেই, এটা অনেকবার পড়ানো, থামার প্রয়োজন নেই। ইলেক বলে হাইফেন ভাই ব্র্যাকেটে থামার দরকার নাই, ওই টেকনিক থেকে যে ইলেক হাইফেন, থামার প্রয়োজন নেই। কোনটিতে 1 সেকেন্ড থামতে হয়, দাড়ি, দাড়িতে 1 সেকেন্ড। যে বলে 1 সেকেন্ড দাঁড়াবি, কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবে এখান থেকে। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে, একটা অপূর্ণ বাক্য, তারপরে আবার আরেকটা বাক্য, তাহলে এটা কোলন। এরপরে আছে আমাদের উদাহরণ বা দৃষ্টান্ত, উদাহরণ বা দৃষ্টান্তর জন্য কোনটা, কোলন ড্যাশ, এটা মুখস্থ করতে হবে, এটা আসতে পারে